আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান, অন্তিম পর্ব, চতুর্থ ভাগ। হেস্টিংস, ইন্ডিয়া, 2রা অক্টোবর, দুপুর 3:30। নোরাকে কোত্থেকে পেলে? সে লম্বা গপ্প, ওখানে গিয়ে বলবো। দমদম থেকে 5:15 কানেক্ট জেটের ফ্লাইট। আমি নেটে টিকিট কেটে ওয়েব চেক ইন করে নেব। একটু দেরি করে দমদম এয়ারপোর্টে পৌঁছলেও চলবে। কোচি পৌঁছতে রাত 11টা বাজবে। ওখান থেকে মুন্নার 140 কিলোমিটার, তার মানে অ্যারাউন্ড 3.5 ঘন্টা। আমরা রাত 2:30 নাগাদ পৌঁছবো। রাজু ছাড়াও চার্লস জ্যাকসন আর জন কিংকে ওটির জন্য প্রিপেয়ার করতে হবে। তুমি কোচি এয়ারপোর্টে অ্যাম্বুলেন্সের গাড়ি পাঠিয়ে দিও। তোর কাছাকাছি রকি চৌধুরী আছেন? মেঘনাথ দেখল রকি চৌধুরী ট্যাবে কথা বলছে। আছে? কেন? দরকার আছে, ওকে ফোন দাও। আচ্ছা। 2 ঘন্টা হতে আর কতক্ষণ বাকি? 15 মিনিট। ঠিক আছে, আমি রাখছি। ফোন কাটে রকি। রকির হাতে ফোন দেয় মেঘনাথ। বলুন ডক্টর লাহিড়ী। সব যখন ঠিকঠাক চলছে তখন আপনি আমার প্রফেশনাল ফির বাকি 50% জমা করে দিন। ওখানে গিয়ে দিলে হতো না? আমার প্লেন ধরার তাড়া আছে। ওভারসিজ অ্যাকাউন্টে জমা না পড়লে ওটি হবে না। কিন্তু আমি চ্যারিটেবল ট্রাস্ট খুলে বসিনি। ইটস আ বিজনেস। মানুষের জীবন নিয়ে ব্যবসা, আর ব্যবসার মূল কথা হলো মুনাফা। তাই শো মি দ্য মানি, হানি। মেঘনাথ কম্পিউটারের সামনে বসে কানেক্ট জেটের কলকাতা কোচি ফ্লাইটের 4টে টিকিট কেটে ফেলেছে। ই টিকিটের প্রিন্ট আউট নিয়ে ওয়েব চেক ইনও সেরে ফেলেছে। ই টিকিটের একটা কপি রকিকে ধরিয়ে দিয়ে বলল, মানি ট্রান্সফারের জন্য আপনি আমার কম্পিউটার ব্যবহার করতে পারেন, এটা সিকিউরড। আমার ট্যাব অনেক বেশি সিকিউরড। চলুন বেরোই, গাড়িতে যেতে যেতে ওয়্যার ট্রান্সফার করে দেবো। 2রা অক্টোবরের নির্জন বিকেলে একটা অ্যাম্বুলেন্স প্রয়োজনীয় যাত্রী নিয়ে রিলাইফ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট থেকে বেরিয়ে দমদম বিমানবন্দরের দিকে রওনা হলো। নিউ দিল্লি, ইন্ডিয়া, 2রা অক্টোবর, দুপুর 3:45। 2 আওয়ার্স কমপ্লিট। তাহলে রেসপেক্টেড প্রেসিডেন্ট, অনুমতি দিন। অরুণ মাথা নিচু করে বসেছিলেন। রাকেশ জৈনের কথায় মাথা তুলে তাকালেন ঘরে উপস্থিত সবার দিকে। আর্মির ইউকে নায়ার, নেভির যশপাল নেগি, এয়ারফোর্সের অরূপ রাহা তার দিকে তাকিয়ে। অরুণ হ্যাঁ বললে ইউকে নায়ারের নির্দেশে 5 মিনিটের মধ্যে পাঞ্জাব, মারাঠা, কুমায়ুন, মাদ্রাস, রাজপুতানা, গোর্খা, নাগা বিভিন্ন রেজিমেন্টের জওয়ানরা ভারতবর্ষের সীমা বরাবর দাঁড়িয়ে পড়বে। অরুণ হ্যাঁ বললে যশপাল নেগির নির্দেশে 5 মিনিটের মধ্যে আন্তর্জাতিক জলসীমা পাহারা দেবে আইএনএস বিরাট নামের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, আইএনএস চক্র নামের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, ক্লাব SSN-7 নামের ক্রুজ মিসাইল, সাগরিকানা নামের সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম ধনুষ, যার মাথায় নিউক্লিয়ার ওয়ারহেড লাগানো আছে। অরুণ হ্যাঁ বললে 5 মিনিটের মধ্যে অরূপ রাহার নির্দেশে ভারতবর্ষের আকাশে উড়বে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা AWACS, মাল্টি রোল ফাইটার অ্যান্ড স্ট্রাইকস এয়ারক্রাফট, ট্র্যাঙ্কার অ্যান্ড ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, আনম্যান্ড এয়ারিয়াল ভেহিকেল, ধ্রুব বা চেতকের মতো হেলিকপ্টার। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের পক্ষে যুদ্ধ মানায় না। এর ফলে দেশটা 100 বছর পিছিয়ে যাবে। কিন্তু সেসব কে শুনবে? সবাই অপেক্ষা করে আছে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। অরুণ কি বলবেন? অরুণ টেবিলে রাখা টেলিফোনের দিকে তাকালেন হরভজনের দিকে। হরভজনের দৃষ্টিতে শূন্যতা। তিনি জানেন এই যুদ্ধের পরিণতি কি, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। 2 ঘন্টার সময়সীমা অতিক্রান্ত। এখন ভারত অ্যাটাকে না গেলে বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। অরুণ মাথা নিচু করলেন। ইন্ডিয়া শুড অ্যাটাক ফার্স্ট। মিলিটারি শুয়ের শব্দ তুলে অফিস থেকে বেরিয়ে গেল 3 জনে। নিচের ঠোঁট মুড়ে ক্রূরভাবে হাসল রাকেশ। যুদ্ধ ঘোষণা নিয়ে ট্যাগরের কোনো পোয়েট্রি নেই? নয়ার নেগিয়া রাহাকে থামাও রাকেশ। কার ফোন আগে দেখুন। ডোন্ট ক্রস ইউর লিমিট। যা বলছি শোনো, যাও। অরুণের গর্জনে কেঁপে উঠে রাকেশ দৌড়ে বাইরে বেরোয়। পাশের ঘর থেকে ভান্ডারি দৌড়ে এসে ফোন ধরে। অরুণ আবার চেয়ারে বসে হরভজনের দিকে তাকান। কার ফোন? কি বার্তা আসছে?
ইস্টার্ন প্রভিন্স, ওয়ারিস্তান, 2রা অক্টোবর দুপুর 3:45। আব্রাহাম। ইয়েস ম্যাডাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে এখনই কথা বলা দরকার। জিয়া আর নেই, কিন্তু তার ড্যামেজগুলো আমাদের এখনই রিকভার করতে হবে। কুইক। আব্রাহাম কল করে স্পিকার অন করে। This is Abraham from Prime Minister Office in Waristan. This conversation is being recorded and I am handing over the line to respected Prime Minister. Same procedure is being carried over here. Thanks. আব্রাহাম ইশারায় মায়াকে কথা শুরু করতে বলল। হ্যালো, আমি কি প্রধানমন্ত্রী জিয়া চৌধুরীর সঙ্গে কথা বলছি? না, আপনি প্রধানমন্ত্রী মায়া মালিকের সাথে কথা বলছেন। গুড আফটারনুন হরভজন। মায়া, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। কি হয়েছিল? আমাদের এখানে একটা আভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছিল। সেই সংকটের জন্য আমি দায়ী। সারা বিশ্বের কাছে ক্ষমা চেয়ে এই কথা আমি ঘোষণা করব। সারা বিশ্ব জানে আসল ঘটনা কি। কুর পরে জিয়া প্রথম যে কাজটা করেছিল তা হলো সাংবাদিক সম্মেলন করে বিশ্বকে জানায় যে সে এখনো ওয়ারিস্তানের প্রধানমন্ত্রী। তা আপনি ওকে সরালেন কি করে? আমাদের দেশে একটা আভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছিল। ওয়ারিস্তানের তৎকালীন সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী জিয়া চৌধুরীকে বলেছিলাম ওয়ারিস্তানের তরফ থেকে 2 ঘন্টার মধ্যে শান্তি প্রস্তাব না এলে আমরা যুদ্ধে যাব। 2 ঘন্টা শেষ হয়ে গেছে মায়া। সেই সরকার যখন নেই তখন সেই যুদ্ধ পরিস্থিতিও আর নেই। তবুও আমি মায়া মালিক, ওয়ারিস্তানের প্রধানমন্ত্রী, ঘোষণা করছি যে আমরা যুদ্ধে যেতে চাই না। ওয়ারিস্তান একটি উন্নয়নশীল দেশ। তার অর্থনীতির সাথে ইন্ডিয়ার অর্থনীতি প্রতিটি বর্গ ইঞ্চিতে জড়িত। আমি ইন্ডিয়ার দিকে শান্তি, বন্ধুত্ব আর মৈত্রীর হাত বাড়িয়ে দিলাম। আশা করি ইন্ডিয়া আমার প্রস্তাব গ্রহণ করবে। আমি আপনার শান্তি প্রস্তাব গ্রহণ করলাম মায়া। ভুলে গেলে চলবে না, আজ 2রা অক্টোবর। শান্তি ও সৌহার্দ্য আমাদের রক্তে বইছে। আমাদেরও তাই হরভজন। ইন্ডিয়ার সঙ্গে ওয়ারিস্তানের কোনো তফাৎ নেই। খাবারে, জীবনযাপনে, পোশাক আশাক সবেই আমরা একরকম। শুধুমাত্র বিদেশিদের ষড়যন্ত্রের শিকার হয়ে মাঝখানে আন্তর্জাতিক জল সীমানার কাঁটা তার তুলে দিয়েছি। কোনোদিন আমরা এক হলে যে নতুন দেশ তৈরি হবে তার অর্ধেক ইন্ডিয়া আর অর্ধেক ওয়ারিস্তান। সারা পৃথিবী অবাক হয়ে দেখবে সেই জোর কলম দেশের সুপার পাওয়ার। বিবাহ স্বপ্নে লাভ নেই মায়া, ওটা কোনোদিনও হওয়ার নয়। বাই দ্য ওয়ে, ফোন রাখার আগে একটা প্রশ্ন করি। যুদ্ধের এই বাতাবরণ তৈরির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি? মায়া চুপ। আব্রাহাম তাকে ইশারায় চুপ থাকতে বলেছে। মায়া? মিথ্যা বলতে মায়ের বুক ফেটে যাচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। হ্যালো, লাইনে আছেন? আমার কোনো হিডেন এজেন্ডা নেই। গুড বাই মায়া, ভালো থাকবেন। হরভজনের লাইন কেটে গেল। ফোন লাইন কাটলো আব্রাহাম। আপনি একসময় হরভজনকে চাইতেন, তাই না? চাইতাম মানে? ভালোবাসতাম? চাওয়া মানে ভালোবাসা কেন হবে ম্যাডাম? ভালোবাসা কি কিছু চায়? ভালোবাসা তো না চাওয়ার মধ্যে, ভালোবাসা তো না পাওয়ার মধ্যে। আপনি হরভজনকে কোনোদিনই পাবেন না, এটাই তো ভালোবাসা, তাই না? এখন প্রধানমন্ত্রী আর প্রাইম মিনিস্টার্স অফিসের টেকনিক্যাল স্টাফ কথা বলছে না, কথা বলছে মাঝবয়সী 2 নারী পুরুষ। দেশের স্বার্থে আজ আপনি মিথ্যাচার করলেন। রকি যে এই মুহূর্তে রাজুকে নিয়ে ইন্ডিয়ায়, এই কথা আপনি হরভজনকে বলেননি। ইন্ডিয়ার ইন্টেলিজেন্স, আর্মি বা স্টেট পুলিশ এখনও রকির কথা জানে না, কিন্তু জানতে পারবেই। আপনার আর হরভজনের সম্পর্কের ইতি ঘটল, তাই না ম্যাডাম? এভরি রিলেশনশিপ কামস উইথ অ্যান এক্সপায়ারি ডেট আব্রাহাম। আব্রাহামের চোখে জল। মায়া মাথা নামিয়ে বসে থাকেন। জয় ওয়ারিস্তান। হেস্টিংস, ইন্ডিয়া, 2রা অক্টোবর দুপুর 3:45। হ্যালো কিয়ারা। রকি, where have you been? এতদিন কোথায় ছিলে? চিন্তা করো না কিয়ারা, আমাদের খুব শিগগিরই দেখা হবে। কিয়ারার পাখির নীড়ের মতো চোখ দুটো
মনে পড়ে যায় রকি চৌধুরীর। সারা জীবন অনেক দৌড়ঝাঁপ হলো, এবার থিতু হবার পালা। ডোনারকে রিসাইকেল মেডিকেল সেন্টারে পৌঁছে দিয়ে গ্রিনবার্গের সঙ্গে কথা বলতে হবে। কমিশনের টাকাটা বাহামা আইল্যান্ডের ব্যাংকে ওয়্যার ট্রান্সফার হয়ে গেলেই আমার কর্মজীবনের শেষ। কোনো একটা প্লেনে উড়ে যাব বাহামাসে। জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার বাসনা হয়েছে, সেনা প্রধান থাকার বাসনা হয়েছে, জিয়া ওইসব নিয়ে থাকুক, শুধু আমাকে ছেড়ে দিক। অ্যাম্বুলেন্স চালাচ্ছে বালাজি। তার পাশের সিটে বসে রকি কিয়ারার সঙ্গে কথা বলছে। তখনই অ্যাম্বুলেন্সের ভেতরের কামরায় বসে মেঘনাদ ফোনে তনয়ার সঙ্গে কথা বলছে। এভরিথিং অল রাইট তনয়া? হ্যাঁ, বাচ্চাটার পায়ে স্টিচ দিয়েছে এখানকার জুনিয়র ডাক্তার। ও এখন ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? গুড। আমাদের দুটো স্পেশাল অ্যাম্বুলেন্স ছিল, একটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেল, আর একটাই আছে। খড়গপুরে ফোন করে সেটাকে আমি নিয়ে আসতে বলেছি। সিন্টু আর ষষ্ঠীকে ওতে করেই নিয়ে যাব। আপনি মুন্নার থেকে ফিরে নতুন অ্যাম্বুলেন্সের জন্য টাকা স্যাংশন করবেন। ঠিক আছে। ফোন কেটে অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে বাইরে তাকায় মেঘনাদ। রিলাইফ থেকে বেরিয়ে তারা এখন পার্ক সার্কাসের 7 মাথার মোড়ে। এখানে নিত্যদিন জ্যাম লেগেই থাকে। সামনের সিটে বসে আছে কাইমেরা প্রথমা। নিউ দিল্লি, ইন্ডিয়া, 2রা অক্টোবর বিকেল 4টে। গুড বাই মায়া, ভালো থাকবেন। ফোন কেটে দিলেন হরভজন। প্রধানমন্ত্রী সুলভ গাম্ভীর্য ত্যাগ করে আকাশের দিকে ফিস্ট পাম্পিং করলেন। ইন্ডিয়া উইন্স অ্যানাদার ওয়ার। ফোন আলাপ শুনছিলেন অরুণ চ্যাটার্জি, শুনছিল ইউকে নায়ার, যশপাল নেগি, অরূপ রাহা আর রাকেশ জৈন। কি করে? যুদ্ধ কি শুধু জলে, স্থলে আর আকাশে হয়? যুদ্ধ কি শুধু বোতাম টিপে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ে লাখো লাখো মানুষ মেরে হয়? অন্য কিভাবে যুদ্ধ হয়? যুদ্ধ প্রাইমারিলি মাইন্ড গেম। ভারত এই মাইন্ড গেম গত 5 দশক ধরে খেলে আসছে। এইবারে যুদ্ধে আমরা অত্যন্ত সফলভাবে জিতলাম। শুধু ধমক দিয়ে কি যুদ্ধে জেতা যায়? আপনি বোধহয় বেঙ্গলের এক সিদ্ধ পুরুষের নাম শোনেননি মিস্টার ডিফেন্স মিনিস্টার, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। মাই গড, অ্যানাদার বং ইন দ্য স্যুপ। আমি রামকৃষ্ণের নাম শুনেছি স্যার। শুনে খুশি হলাম। উনি একটা কথা বলেছেন, সেটা হলো ছোবল মারতে হবে না, শুধু ফোঁস করো। মানে বুঝতে পারলে? বুঝেছি সাইলেন্ট ওয়ারিয়ার। এই খুশির মুহূর্তে প্রোটোকল ভাঙা কথায় কেউ কিছু মনে করলো না। তাহলে আর দেরি কেন? যাও, সাংবাদিক সম্মেলনের আয়োজন করো। আমাকে মিডিয়ার মুখোমুখি হতে হবে, তোমরাও থাকবে। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স রেডি করো। আর আপনি কি করবেন রেসপেক্টেড প্রেসিডেন্ট? পাশের টেবিল থেকে একটা ছোট বই তুলে নেন অরুণ চ্যাটার্জি। আমি বৃদ্ধ মানুষ, বসে বসে ঠাকুরের নাম নেব? ঠাকুর? মেধা খুব ভালো করে জানে রাষ্ট্রপতির চেয়ারে বসে এই ব্রাহ্মণ সন্তান কখনো ধর্মের কথা বলেন না। আমার তো একজনই ঠাকুর। বইটা মেধার দিকে বাড়িয়ে দেন অরুণ। মেধার চিনতে অসুবিধা হলো না। ওই হলুদ মলাট, ওই বাইন্ডিং, ওই স্বাক্ষর তার চেনা। রাষ্ট্রপতির হাতে রয়েছে রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি। সং অফারিংস আমি ইংরেজিতে পড়েছি, একটু প্রিচি কিন্তু নাইস। মতামতের জন্য ধন্যবাদ। আমার এখনো পড়া হয়নি, তাই কিছু বলতে পারলাম না। আপনি এখনো পড়েননি? আমি যখনই আসি ওই বইটাই পড়তে দেখি। এখনো পড়া হলো না? না, এখনো পড়া হলো না। এ জন্মে পড়া শেষ হবে বলে মনেও হয় না। এনিওয়ে, তোমরা এখন যাও। সবাই বেরিয়ে গেল, কেবল প্রধানমন্ত্রী ছাড়া। গীতাঞ্জলি টেবিলে রেখে অরুণ হরভজনকে বললেন, মায়ার সঙ্গে কথা বলে কি মনে হলো? ও কিছু একটা লুকোচ্ছে। ভান্ডারী আমাকে রিপোর্ট সাবমিট করেছে, উত্তর দিতে দেরি করেছে, গলার আওয়াজের পিচ বদলে গেছে, গলা কাঁপছিল। মোস্ট প্রবাবলি শি ওয়াজ লাইং। আমারও তাই মনে হয়, কিন্তু কেন? কি সেই হিডেন এজেন্ডা যাকে লুকিয়ে রাখতে গিয়ে মায়া তোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করলো? মায়ার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল না,
কিন্তু ও আর আমি এই পৃথিবীতে একই সময় বেঁচে আছি, এটা ভাবলেই মনে শান্তি হতো। আজ থেকে সেই জায়গাটা চলে গেল। আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু। স্টপ দোজ বোরিং টেগোর সংস। তোর কি মনে হয় ওরা আমাদের দেশে কোনো সিক্রেট অপারেশন করতে চায়? হয়তো হ্যাঁ, হয়তো না। ওয়ারিস্তান আর্মি মায়াকে আটকে রেখে এমন কোনো ড্যামেজ করেছে, ক্ষমতায় ফিরে এসে মায়া যেটা কন্ট্রোল করতে পারছে না, তাই মিথ্যে বলতে বাধ্য হচ্ছে। যদি তাই হয় তাহলে আমরা কি করব? সবকিছু আমরা করব কেন? মানে কে করবে? ভারতবর্ষ চালানোর দায়িত্ব কি শুধু সরকারের, শুধু পলিটিক্যাল পার্টির, শুধু বিউরোক্র্যাট, আর্মি, নেভি, এয়ারফোর্সের, শুধু পুলিশের? সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই? দেশ জোড়া কোটি কোটি মানুষের উপর ভরসা রাখো হরভজন। তাদের থেকে বড় সৈন্যবাহিনী আর কে আছে বলছিস? নাই, নাই ভয়। হবে, হবে জয়। খুলে যাবে এই দ্বার। জানি, জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার। নাই, নাই ভয়, নাই, নাই ভয়। হরভজন মাথা নিচু করে ধীরে ধীরে হলঘর থেকে বেরিয়ে গেলেন। এখন তাকে সাংবাদিক সম্মেলন করতে হবে। মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাপটের সঙ্গে ভারতবর্ষের সাফল্যের কথা বলতে হবে। ভারতবর্ষের রাষ্ট্রপতি অরুণ নীরব যোদ্ধা চ্যাটার্জি জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছেন। নীরব যোদ্ধা জানেন বড় এক সমস্যা থেকে তিনি ভারতবর্ষকে এবারের মতো বাঁচিয়ে দিলেন। সারা জীবন তিনি দেশের জন্য লড়েছেন, আজও লড়াই জারি আছে। কিন্তু আজ আর একা তিনি পারবেন না। আজ কোনো এক ভারতবাসীর সাহায্য লাগবে। নামহীন, পদবিহীন কোনো আম আদমির সাহায্য লাগবে। পার্ক সার্কাস, ইন্ডিয়া, 2রা অক্টোবর বিকেল 4টে। প্রথমার পরনে সালোয়ার কামিজ, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে সে। হিপনোসিরামের প্রভাবে মুখটা হাসি হাসি, চোখ ঈষৎ ঢুলু ঢুলু। প্রথমা। কাইমেরা চুপ। কাইমেরাকে শেখায় মেঘনাদ। তোমার নাম প্রথমা লাহিড়ী। বাবা, 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 প্রথমা লাহিড়ী। আমার নাম মেঘনাদ লাহিড়ী। আমার নাম মেঘনাদ। কাইমেরার প্রোগ্রেসে খুশি হয়ে মেঘনাদ শিক্ষার পরের ধাপে যায়। তোমার নাম কি? পরমা আইল্যান্ডে পৌঁছে বাঁ দিকে ঘুরে অ্যাম্বুলেন্স উল্টোডাঙার মোড়ের দিকে যাচ্ছে। সেখান থেকে ডান দিকে ঘুরলেই ভিআইপি রোড। এয়ারপোর্টে পৌঁছতে আরও মিনিট 40। ততক্ষণে সব শিখে নেওয়া যাবে। আমার নাম প্রথমা লাহিড়ী। তোমার বাবার নাম কি? মেঘনাদ লাহিড়ী। আমি তোমার বাবা। আমি মেঘনাদ লাহিড়ী। নিজের বুকে আঙুল ঠোকে মেঘনাদ। তারপর কাইমেরার থুতনি চেপে বলে, আমি তোমার বাবা। আমি মেঘনাদ লাহিড়ী। কাইমেরা নিরুত্তর। বলো আমি কে? আমার নাম প্রথমা লাহিড়ী। আমার বাবা মেঘনাদ লাহিড়ী। সামনে ঝুঁকে মেঘনাদের কোলে মাথা রাখার চেষ্টা করে সে। আমার বাবা মেঘনাদ লাহিড়ী। ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মেঘনাদ। মার্কস অ্যান্ড স্পেন্সারের জামা কাইমেরার বডি ফ্লুইড লাগলে নষ্ট হয়ে যাবে। কাইমেরা সোজা হয়ে বসেছে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। একটা জিনিস খেয়াল করেছেন, রাস্তাঘাট আর ফাঁকা নেই, লোকে আবার রাস্তায় বেরিয়েছে। যুদ্ধ নিয়ে কিছু জানেন না? মেঘনাদ এখন কাইমেরাকে শেখাতে ব্যস্ত। বলো আমার ডাউন সিনড্রোম আছে। আমার
ডাউন সিনড্রোম। গুড। কাইমিরার মাথায় হাত বুলিয়ে তাকে আদর করে মেঘনাদ। মিস্টার চৌধুরী, এদের ট্রেনিং প্রসেসটা কুকুর ট্রেনিং এর মতো, না পারলে তিরস্কার, পারলে পুরস্কার। খুব কুইকলি পিক আপ করে। রকি মেঘনাদের কথা শুনছে না, বাইরে তাকিয়ে রাস্তাঘাট দেখছে। বাজার দোকান সব খুলে গেছে, লোকজন দোকানের সামনে দাঁড়িয়ে টিভি দেখছে। কোথাও কোথাও মানুষের আনন্দের ভিড়। সকালের সেই ভয়ের পরিবেশ তো আর নেই। জিয়া কি এখনো ইন্ডিয়াকে চাপে রাখতে পেরেছে? এইসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ট্যাবের সাহায্যে ইন্টারনেটের খবরের দুনিয়ায় প্রবেশ করল রকি। World escapes another nuclear war. India wins the mind game. Maya Malik is Prime Minister again. Another coup in Waristan. No news of ex-Prime Minister Zia Chaudhary. তাহলে ওয়ারিস্তানে আবার মায়া ক্ষমতায়? যুদ্ধের জুজু আর নেই। জিয়া কোথায়? রকিকে সতর্ক হতে হবে। জানালা দিয়ে বাইরে তাকালো সে। আর্মির ট্রাক রাস্তায় ঘুরছে, আর্মির জওয়ানরা ফ্ল্যাগ মার্চ করছে। আর্মি কেন? এক্সটার্নাল থ্রেট ছাড়া আর্মিকে ডিপ্লয় করে না ইন্ডিয়া। যুদ্ধকালীন পরিস্থিতি না থাকলেও এই কাজ কেন? ইন্ডিয়া কি বুঝে গেছে যে আমি এখন এখানে? তার জন্যই কি ম্যানহান্ট? তাহলে কি হবে? আতঙ্কিত রকি ট্যাব থেকে জিয়াকে ফোন করল। ফোন সুইচড অফ। না, এখন আর কাউকে ফোন করা যাবে না, গ্রিনবার্গকেও না। সে এখন কি অবস্থায় আছে কে জানে। চিন্তিত মুখে বাইরে তাকালো রকি। আর্মি ট্রাক থেকে মাইকে ঘোষণা হচ্ছে, জাতি দাঙ্গার আশঙ্কায় কলকাতার বিভিন্ন প্রান্তে 144 ধারা জারি করা হয়েছে। আর্মি এবং পুলিশের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি, বাড়ির বাইরে বের হবেন না। রকি নিশ্চিন্ত হলো। সে অকারণে ঘাবড়ে গিয়েছিল। ইন্ডিয়া তাকে নিয়ে এখনো বদার্ড নয়। সে অপূর্ব কুমার রায়ের পাসপোর্ট দেখিয়ে প্লেনে উঠবে। আর চিন্তা কিসের? এয়ারপোর্ট এসে গেছে। পাউচ আর ট্যাব ছাড়া রকির কাছে কিচ্ছু নেই। ন্যাপস্যাকটা লাল হ্যাচব্যাকে রয়ে গেছে। ওটার মধ্যে এমন কিছু নেই যা থেকে পুলিশ তাকে ট্রেস করতে পারবে। পাউচে উঁকি মেরে পাসপোর্ট আর কার্ডগুলো দেখে নেয় রকি। লুজ ক্যাশও যথেষ্ট রয়েছে। কোমরে গোঁজা গ্লক পিস্টলটা অ্যাম্বুলেন্সে রেখে দেয় রকি। কানেক্ট জেট ফ্লাইটের কোচিতে অ্যারাইভাল টাইম জানিয়ে ট্যাব থেকে দীপুকে SMS করল রকি। দীপু গাড়ি নিয়ে কোচি এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করবে। কার পার্কিংয়ে অ্যাম্বুলেন্স পার্ক করে বালাজি নেমেছে। ফোনে বুনোকে নির্দেশ দিচ্ছে সে যেন এসে অ্যাম্বুলেন্স নিয়ে যায়। পেছনের দরজা খুলে মেঘনাদ প্রথমার হাত ধরে নামাচ্ছে। রকি নিজের টিকিট নিয়ে এয়ারপোর্টের মেন এন্ট্রান্সের দিকে এগোলো। এয়ারপোর্টে বসে CISF জওয়ান বলবিন্দর সিং হিন্দি কাগজ পড়ছিল। 30 বছরের বলবিন্দর 6 ফুট 3 ইঞ্চি লম্বা, তাগড়াই চেহারা, এক গাল দাড়ি, মাথায় পাগড়ি। ফ্লাইট চালু থাকলেও যুদ্ধের আশঙ্কায় দুপুর থেকে যাত্রী নেই। একটু আগে টিভিতে প্রধানমন্ত্রীর ভাষণ শুনে দেশবাসী আশ্বস্ত। তবে এয়ারপোর্ট এখনো ফাঁকা। সিকিউরিটির কাজ, অথচ ফ্রিস্কিংয়ের জন্য যাত্রী নেই। সারাদিন ধরে বলবিন্দর কাগজ পড়েছে আর টিভি দেখেছে। আজ এয়ারপোর্টে খবরের কাগজের অভাব নেই। আজকের বাংলা, ইংরেজি আর হিন্দি কাগজের বান্ডেল শেষ করে বলবিন্দর গতকালের বাংলা কাগজে হাত দিয়েছে। দমদম এয়ারপোর্টে অনেক কলিগ বাঙালি। বলবিন্দরের প্রেমিকা রিনাও বাঙালি। ভাষাটা না শিখে সে যায় কোথায়? ইনফ্যাক্ট তার প্রেমিকা রিনা এখন স্ক্যানারের সামনে বসে মোবাইলে গেম খেলছে। মেয়েটার বাড়ি মধ্যম গ্রামে, ন্যাশনাল লেভেলের সুইমার ছিল, স্পোর্টস কোটায় চাকরি পেয়েছে। বলবিন্দর গতকালের আজ সকাল কাগজের হেডলাইন পড়ছে, সীমান্তে নজরদারি বাড়াতে হবে বললেন রাষ্ট্রপতি। বাঙালি রাষ্ট্রপতিকে কেন যে চেয়ার দেওয়া হয়েছে কে জানে।
বছরে একবার বা দুবারের বেশি তো দেখতে পাওয়া যায় না। এসব লোককে রেখে কি ফায়দা কে জানে। গান্ধী জয়ন্তীর প্রাক্কালে আহমেদাবাদের বণিক সভার এক ভাষণে রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জি জানিয়েছেন যে প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র ওয়ারিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখার পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়াতে হবে। এসব বেফালতু খবর পড়ে কোনো লাভ নাই। কানেক্ট জেট ফ্লাইটের ঘোষণা হয়ে গেছে। এক এক করে যাত্রীরা আসছে। কানেক্ট জেটের কাউন্টারে ই টিকিট দেখিয়ে বোর্ডিং পাস নিচ্ছে, হ্যান্ড লাগেজ আর বোর্ডিং লাগেজের ট্যাগ লাগাচ্ছে। টুকটুক করে আসছে ফ্রিস্কিং কাউন্টারে। মেটাল ডিটেক্টর দিয়ে বলবিন্দর ছেলেদের বডি ফ্রিস্ক করছে, রিনা করছে মেয়েদের। মেয়েদের ফ্রিস্কিংয়ের জন্য পর্দা ঢাকা কিউবিকলের ব্যবস্থা আছে। একই সঙ্গে তারা স্ক্যানারে হ্যান্ড লাগেজও দেখছে। বলবিন্দর শুনেছে ভারতের সব এয়ারপোর্টেই নাকি বডি স্ক্যানার বসানোর কথা হচ্ছে। তখন এই আদ্যিকালের মেটাল ডিটেক্টর উঠে যাবে। একটা বেঁটে লোক বলবিন্দারের সামনে এসে দাঁড়িয়েছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। এক পলক দেখেই বলবিন্দর বুঝলো এ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। এদের নিয়ে ঝামেলা সবচেয়ে কম। লাগেজ থাকে না, প্লেনে উঠে ঘুমিয়ে পড়ে, ফোনে বকবক করে না, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। লোকটা ই টিকিট আর ভোটার কার্ড এগিয়ে দিয়েছে। অপূর্বা কুমার রায়। হ্যান্ড লাগেজ বলতে পাউচ আর ট্যাব। এইরকম একটা ট্যাব কেনার ইচ্ছে বলবিন্দারেরও আছে। কবে যে পারবে। গায়ে ডিটেক্টর বুলিয়ে কোনো আওয়াজ হলো না। ট্যাব আর পাউচ ছোট্ট ঝুড়িতে রেখেছে অপূর্ব। স্ক্যানার মেশিনের সামনে দিয়ে কনভেয়ার বেল্টে চেপে ঝুড়ি চলে এসেছে এ পাশে। রিনা ঘাড় নেড়ে ওকে করে। ওকে, থ্যাংক ইউ, প্লিজ গো অ্যাহেড। পাউচ আর ট্যাব তুলে নিয়ে অপূর্ব কফির কিয়স্কে চলে গেল। পরের যাত্রী বিশাল চেহারার এক ছোকরা। বলবিন্দর ই টিকিট দেখল। নাম বালাজি মিশ্র। কোনো লাগেজ নেই। ফটো আই কার্ড? আই কার্ড দিয়ে কি হবে? ফটো আই কার্ড। ই টিকিট থাকলে ফটো আই কার্ড দেখানো বাধ্যতামূলক। বালাজি ফটো আই কার্ড দেখাতে না পারলে বলবিন্দর তাকে প্লেনে উঠতে দেবে না। বালাজি কি একটা বলে তর্ক করতে যাচ্ছিল, পেছন থেকে একটা লোক বলল, তর্ক করো না, দেখিয়ে দাও। বলবিন্দর বাংলা বোঝে, ভাষার সূক্ষ্ম দিকগুলোও বোঝে। বলবিন্দর বুঝল এরা পরস্পরের চেনা। বালাজি শার্টের পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স বের করে দেখালো। বলবিন্দর দেখে ফেরত দিল। ঠিকঠাক ডকুমেন্ট, তার করার কিছুই নেই। তবে একে একটু রগড়ালে ভালো হতো। মেটাল ডিটেক্টর শরীরে বুলিয়ে বালাজিকে সিকিউরিটির বেড়া পার করে দেয় বলবিন্দর। বালাজি কফির কিয়স্কের দিকে চলে যায়। সামনে একটা মেয়ে হুইল চেয়ারে বসে, ঘুম ঘুম চোখে ফিক ফিক করে হাসছে। হুইল চেয়ারের পেছনে দাঁড়ানো লোকটার দিকে তাকালো বলবিন্দর। আমার নাম ডক্টর মেঘনাথ লাহিড়ী, আমার মেয়ে। সে দুটো পাসপোর্ট আর দুটো ই টিকিট এগিয়ে দিয়েছে। বলবিন্দর মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপকা নাম? প্রথমা লাহিড়ী। ওর একটা অসুখ আছে, চিকিৎসা করাতে কোচি নিয়ে যাচ্ছি। আমার डाउन सिंड्रोम আছে। इसको खड़ा होना पड़ेगा सर। श्योर। প্রথমা, তুমি উঠে দাঁড়াও। প্রথমা কথা বুঝল না। মেঘনাদ প্রথমার হাত ধরল। মা, একবার উঠে দাঁড়াও। ডাউন সিন্ড্রোম। বলবিন্দর আর চোখে রিনার দিকে তাকালো। রিনা গেমস বন্ধ রেখে উঠে এসেছে। মেটাল ডিটেক্টর নিয়ে পর্দা ঘেরা ঘরে প্রথমাকে নিয়ে ঢুকে গেল। ক্যাজুয়ালি প্রথমার পায়ে মেটাল ডিটেক্টর বোলাচ্ছে রিনা। পা থেকে কোমর, পেট, পিঠ মেটাল ডিটেক্টর ঘুরছে। তারপর দুই হাত, বুক। কি হলো? पता नहीं सर। কি হলো রিনা? প্রায়ের হুক? না। পর্দা ঘেরা ঘর থেকে প্রথমাকে নিয়ে বেরিয়ে এলো রিনা। আপনি ওকে স্ক্যানারের সামনে দাঁড় করান। স্ট্রিপ সার্চ?
সে তো ইন্ডিয়াতে এখনো চালু হয়নি। আপনি আপত্তি করলে আপনার অসুস্থ মেয়েকে অন্য ঘরে নিয়ে গিয়ে আলাদা করে আমি সার্চ করব। আমি একজন বিশিষ্ট বিজ্ঞানী, আমার কথা কোনো গুরুত্ব নেই? আমাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সিকিউরিটি, তার জন্যই এই সার্চ। আপনার মেয়ে একবার স্ক্যানারের সামনে দাঁড়ালেই হবে, স্ট্রিপ করার কোনো প্রশ্নই নেই। দাঁড়াচ্ছে দাঁড়াক, কিন্তু কিছু না পাওয়া গেলে আমি আপনাদের নামে এয়ারপোর্ট অথরিটির কাছে কমপ্লেন করব। আমার হাত কতদূর লম্বা আপনাদের কোনো ধারণাই নেই। বলবিন্দর আর চোখে দেখে বিশাল চেহারার ছেলেটা কফির কিয়স্ক থেকে গুটি গুটি এদিকেই আসছে। প্রথমা স্ক্যানার মেশিনের সামনে দাঁড়ালো। লাইনে আরও লোক দাঁড়িয়ে রয়েছে, তারা ধৈর্য হারাচ্ছেন। মেঘনাদের শরীরে মেটাল ডিটেক্টর বোলানো শুরু করে বলবিন্দর। বলবিন্দর! ঘাড় ঘুরিয়ে বলবিন্দর দেখল রিনার ভুরু কুঁচকোনো। সে অবাক হয়ে স্ক্যানারের দিকে তাকিয়ে রয়েছে। মেঘনাদকে ফ্রিস্ক করা ছেড়ে বলবিন্দর রিনার পাশে এসে দাঁড়ায়। দেখে পর্দায় প্রথমার শরীর দেখা যাচ্ছে। কামিজের পকেটে কিছু টাকা আর একটা কাগজ আছে। ঊর্ধ্বাঙ্গে ব্রায়ের হুক ছাড়াও অন্য একটা জিনিস রয়েছে। ক্লিভেজের ভেতর রয়েছে একটা ছোট্ট চামচ। বলবিন্দর অবাক হয়ে রিনার দিকে তাকায়। রিনা পাশে পড়ে থাকা আজ সকাল কাগজটা তুলে বিদেশের খবর পাতায় একটা খবরের দিকে আঙুল দেখায়। খবরে চোখ বোলায় বলবিন্দর। লন্ডনে বসবাসকারী অনাবাসী ভারতীয় মেয়েদের 15-16 বছরে বিয়ে হয়ে যাচ্ছে। কম বয়সে বিয়ে লন্ডনে বেআইনি বলে মেয়ের বাড়ির লোক জোর করে তাদের ভারতে নিয়ে যাচ্ছে। এই প্রবণতা রুখতে লন্ডন পুলিশ মেয়েদের পরামর্শ দিয়েছে তারা যেন প্লেনে ওঠার আগে তাদের পোশাকের মধ্যে স্টিলের চামচ লুকিয়ে রাখে। সিকিউরিটি চেকিংয়ের সময় ধাতব চামচ স্ক্যানারে দেখা যাবে। তাহলে এই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বুঝে যাবে যে মেয়েটিকে ইচ্ছার বিরুদ্ধে পাচার করা হচ্ছে। हाँ, डाल में कुछ काला है। मिस्टर लाहिड़ी, आप सर मेरे साथ आइए। কোথায়? কেন? आप मेरे साथ आइए, अफसर के पास चलिए। इस लड़की के चोली के अंदर चम्मच रखा हुआ था। বলবিন্দরের কাঁধে টোকা মেরেছে বালাজি। 1 মিনিট ভাই, ঝামেলা কেন করছো? अबे हाथ हटा। रीना, कॉल द फोर्स इमीडिएटली। ফোর্সের নাম শুনেই মেঘনাদ প্রথমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ফোর্স ডাকছেন? আচ্ছা, জানেন আমি কে? এখনো জানি না, তবে এবার জানবো। মেঘনাদের হাত ধরে ফেলে বলবিন্দর। বালাজি এগিয়ে এসে বলবিন্দরের মুখ লক্ষ্য করে একটা ঘুষি চালায়। 6 ফুটের ওপরে লম্বা জিম করে মাসল বানানো বালাজির ঘুষির অভিঘাতে বলবিন্দরের ঠোঁট কেটে দরদর করে রক্ত পড়ছে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে রক্ত মোছে 6 ফুট 3 ইঞ্চির বলবিন্দর। বালাজির দিকে না তাকিয়ে মেঘনাদকে বলে, आप मेरे साथ आइए सर। বালাজির ব্যবস্থা করার জন্য অন্য লোক আছে। রিনা অলরেডি বালাজির কলার ধরে মেঝেতে পেড়ে ফেলেছে তাকে। সিআইএসএফ এর জনাভিষেক জওয়ান গন্ডগোল দেখে এখানে চলে এসেছে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তারা বালাজিকে ঘিরে ফেলেছে। নিউ প্রভিডেন্স আইল্যান্ড, নাসাউ, 5ই অক্টোবর সকাল 7:30। নাসাউয়ের লোকাল বাসকে জিটনি বলে। লিন্ডেন পেন্ডলিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 10 মাইল দূরে সমুদ্রের ধার দিয়ে জিটনি চড়ে বে স্ট্রিট দিয়ে যাচ্ছে রকি। পরনে কার্গো আর টি শার্ট, হাতে ট্যাব। রকির পাশে বসে কিয়ারা। সে হট প্যান্ট আর টি শার্ট পরে আছে। রকির মুখ শুকনো, কিয়ারা হাসি খুশি। সে রকির গালে হাত বোলায়। স্মাইল রকি, এভরিথিং উইল বি অল রাইট। হ্যাঁ, শাট আপ। কানে ট্যাব রাখলো রকি। বলো গ্রিনবার্গ। To cut a long story short, রাজু is no more. তোমার চেষ্টা ব্যর্থ হলো রকি। রাজু মারা গেছে? কি করে? ওর লাইফলাইন খুলে নেওয়া হয়। বাই দ্য ওয়ে, রিসাইকেল মেডিকেল সেন্টারে তোমার থাকার কথা ছিল। আমি প্রাণে বেঁচে আছি, এটাই যথেষ্ট। দমদম এয়ারপোর্টে যে কাণ্ড হলো, তারপরে আমি প্রাণ হাতে নিয়ে কোচির ফ্লাইটে উঠেছিলাম। শিওর ছিলাম কোচিতে নেমেই অ্যারেস্টেড হব। ওপরওয়ালা দয়ায় হইনি। দীপু গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমি গাড়িতে বেঙ্গালুরু চলে এসেছি।
অপূর্ব কুমার রায়ের পাসপোর্ট, ভিসা, অন্যান্য ডকুমেন্ট পুড়িয়ে দিয়েছি। এখন তোমার নাম কি? বেঞ্জামিন ডিসুজা? ওসব কথা থাক গ্রিনবার্গ। জিয়া কোথায়? জিয়া তোমাকে 3 সেট ডকুমেন্ট দিয়েছিল রকি। অপূর্ব কুমার রায়ের মৃত্যু ঘটেছে। এখন তুমি হয় বেঞ্জামিন না হয় মনোজ শর্মা। তুমি এখন কোথায়? বেঙ্গালুরুতে। এখানকার কাগজে বা টিভিতে ওই ঘটনার ভালো কভারেজ নেই, তাই তোমাকে ফোন করলাম। ঘটনা খুবই সিম্পল। সিআইএসএফ মেঘনাদ আর বালাজিকে অ্যারেস্ট করে। প্রাথমিক চার্জ ছিল সরকারি কর্মীদের বাধা দান আর ফিজিক্যাল অ্যাসল্ট, নন বেলেবল অফেন্স। মেঘনাদ ওর কানেকশন ইউজ করে নিজেকে বাঁচিয়ে নিতে পারত, কিন্তু বাদ সাধলো ওই বলবিন্দার আর রিনা নামের 2 সিআইএসএফ। ওরা খবরের কাগজে প্রকাশিত বডি স্ক্যানার সংক্রান্ত লন্ডনের রিপোর্টটা ওদের বসকে দেখায়। প্রথমাকে হাসপাতালে ভর্তি করে অবজারভেশনে রাখা হয়। শি ওয়াজ ড্রাগড। 6 ঘন্টার মধ্যে ওষুধের এফেক্ট চলে যায়। ও সবকিছু বলতে শুরু করে। অ্যাক্সিডেন্টের পরে জ্ঞান ফেরা, খবরের কাগজ পড়ে জানা যে বুকের মধ্যে চামচ লুকিয়ে রাখলে এয়ারপোর্টের পুলিশ ধরবে, গণেশের সঙ্গে মোলাকাত, সবকিছু। পায়েস খাওয়ানোর সময় সিন্টুকে পালাতে বলেছিল, কেননা সবাই তখন সিন্টুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর ওই সামান্য সময়ের মধ্যে ও চামচটা বুকের ভেতরে লুকিয়ে ফেলে। এগুলো ও কাকে বলল? সিআইএসএফ কে না অন্য কাউকে? গুড কোয়েশ্চেন রকি। শোনো, এই কেস ততক্ষণে ইন্ডিয়ার রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং বা রয়ের হাতে চলে গেছে। এর মধ্যে ঢুকে গেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এক্সটার্নাল অ্যাফেয়ার্স? বাইরের দেশের হাত আছে, এটা ওরা জেনে গেছে? 100%। রিলাইফ মেডিকেল রিসার্চ সেন্টারের মালিক ডক্টর মেঘনাদ লাহিড়ী এখন জেল কাস্টাডিতে। রিসাইকেল মেডিকেল সেন্টারের মালকিন লুসি লাহিড়ীও জেল কাস্টাডিতে। দুটো সেন্টারই পুলিশে সিল করে দিয়েছে। কোথাও এ নিয়ে কোনো আলোড়ন নেই, মিডিয়ায় কোনো কাভারেজও নেই। হেল্পিং হ্যান্ড নামের একটা এনজিওতে একাধিক ডেড বডি পাওয়া গেছে। এনজিওটা পুলিশ সিল করে রেখেছে। ওখান থেকে পুনো নামের একটা লোককে পুলিশের কাস্টাডিতে নেওয়া হয়েছে, আর খড়গপুরের একটা ল্যাবরেটরিকে ওরা সিল করেছে। আর তনয়া মিত্র নামের এক মহিলাকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে। দে উইল ক্র্যাক দ্য প্লট ভেরি সুন। জিয়া কোথায় গ্রিনবার্গ? জিয়া মারা গেছে। ওয়ারিস্তানের মিলিটারি ওকে মেরে দিয়েছে। আমি এখন ইন্ডিয়ায়, রাকেশ জৈনের বাড়িতে। দেখো, জাহাজ বিক্রি না করলে তো আমার চলবে না। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি ব্যাঙ্গালুরুতে আছো? তাহলে দিল্লি চলে এসো। রকি চুপ। ইউ আর নট ইন ইন্ডিয়া, তাই না? ওয়ার আর ইউ রকি? আমি কিন্তু তোমাকে খুঁজে বের করবই। রিমেম্বার দ্যাট। গ্রিনবার্গ আরও কি সব বলছিল, না শুনে ফোন কাটে রকি। ট্যাব থেকে সিম কার্ড বের করে ট্র্যাশ বিনে ফেলে দেয়। এদিক ওদিক দেখে ট্যাবটা ফুটপাথে আছড়ে ভেঙে টুকরোগুলো কার্গোর পকেটে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন ট্র্যাশ বিনে টুকরোগুলো ফেলতে থাকে। বে স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে রকি বলল, কিয়ারা, আমি তোমার কাছে এসেছি, কিন্তু আমার কাছে সামান্য কয়েক $1000 আছে। কিভাবে চলবে? বেঁচে থাকতে যেটুকু ডলার লাগে সেটা আমি বেচ হাউসে কাজ করে কামিয়ে নেব। তুমিও জয়েন করে যাও। বে স্ট্রিটের এক পাশে মহার্ঘ কোরাল বিচ হাউস। সবুজ সমুদ্র, নীল আকাশ, হলুদ বালি, প্রজাপতি রাঙা বিকিনি পরা মেয়েদের জলকেলি। এইসবের মধ্যে ওয়ারিস্তানের প্রাক্তন সেনাপ্রধান রকি চৌধুরী কিয়ারার রেকমেন্ডেশনে হাউসকিপিংয়ের কাজে জয়েন করে গেল। যে বিচ হাউসে থেকে সে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখত, সেটার বাথরুম, টয়লেট পেপার বদলাতে বদলাতে রকির মনে হলো এখন থেকে তার নাম বেঞ্জামিন ডিসুজা। নিসিম গ্রিনবার্গ তাকে খুঁজছে, সারা পৃথিবী জুড়ে খুঁজছে। রকি জানে পালানোর পথ নেই। প্রশ্ন এটা নয় যে গ্রিনবার্গের সঙ্গে দেখা হবে কিনা, প্রশ্ন এটা যে কত দেরিতে ডেথ সি শিপইয়ার্ডের মালিক সেই মৃত্যুদূতের সঙ্গে দেখা হবে। মৃত্যু ভয়কে ছায়া সঙ্গী করে বাকি জীবন ভিন দেশে ভিন্ন নামে গরিবের মতো খেটে খেতে হবে। মনে মনে সবাইকে অভিশাপ দেয় রকি। রাজুকে, মায়াকে, জিয়াকে, মেঘনাথকে, লুসিকে, বালাজিকে, বুনোকে, গণেশকে, সিন্টুকে, ষষ্ঠীকে, প্রথমাকে। সবচেয়ে বেশি অভিশাপ দেয় প্রথমাকে। ওর জন্যই এত কাণ্ড হলো।
মেয়েটা এখন কোথায় কে জানে। পারলে কাইমিরাটাকে নিজের হাতে খুন করতো রকি। হাফ শিম্পাঞ্জি কোথাকার। কোলাঘাট, ইন্ডিয়া, 5ই অক্টোবর বিকেল 5টা। রকি যখন প্রথমাকে অভিশাপ দিচ্ছে ঠিক তখনই কোলাঘাট ব্রিজ পেরিয়ে 6 নম্বর ন্যাশনাল হাইওয়ে থেকে সরু রাস্তায় নামল একটা এসইউভি। মিনিট 10 চলার পরে গাড়িটা এসে দাঁড়ালো উমা আর কৃষ্ণকান্তের বাড়ির সামনে। গাড়ির দরজা খুলে নামলো প্রথমা, সিন্টু, ষষ্ঠী আর একটা লোক। লোকটাকে দেখলেই বোঝা যায় এ নির্ঘাত আর্মিতে কাজ করে। প্রথমা দৌড়ে গিয়ে উমাকে জড়িয়ে ধরল। সিন্টুও প্রথমার দেখা দেখি উমার কোল ঘেঁষে দাঁড়ালো। ষষ্ঠী অবশ্য সেদিকে গেল না, সে একপাশে দাঁড়িয়ে কৃষ্ণকান্ত আর লোকটার কথাবার্তা শুনছে। আপনি কোলাঘাট শ্যামচরণ বিদ্যাপীঠের সায়েন্সের মাস্টার মশাই? হ্যাঁ, আপনি কে জানতে পারি কি? আপনার সঙ্গে কিছু কথা আছে। আপনি পুলিশের লোক? না, যা বলছি মন দিয়ে শুনুন। প্রথমা অনাথ, ওর কোনো গার্জেন নেই, থাকার জায়গাও নেই। আমরা ওকে কোনো হোমে রাখতে চাইছি না। ও আপনাদের কাছে থাকবে বলছে। আপনারা কি রাজি? হ্যাঁ, তা কিন্তু আপনার পরিচয়টা? প্রথমার সঙ্গে ওই বাচ্চাটি এবং ছেলেটিও এখানে থাকবে। আপনি এদের নিজের বাড়িতে রাখতে পারেন, অথবা আপনার গ্রামেই অন্য কোথাও রাখতে পারেন। খরচের জন্য চিন্তা করবেন না, খরচ আমরা দেব। আরে কি মুশকিল, আমরা মানে কারা? আপনি কে বলুন তো মশাই? উত্তর না দিয়ে লোকটা ঠান্ডা চোখে কৃষ্ণকান্তের দিকে তাকালো। ছেলে মেয়েগুলোকে বাড়িতে রাখুন, প্রথমাকে অফিসিয়ালি দত্তক নিন, ওদের ভালো স্কুল কলেজে পড়ান। আইনি সমস্যা আমরা সামলাবো। কৃষ্ণকান্ত চুপ করে গেছে। আমিও রাজি। তুই আবার কিসে রাজি? এই দুজনকে বাবা মা হিসেবে দত্তক নিতে। তাহলে আমি পমদির ভাই হব, তবে তুমি এসব গন্ডগোলের মধ্যে ঢুকতে চাও না। কৃষ্ণকান্ত বাবু, আমাদের লোক আপনাদের বাড়ি মাঝে মাঝে ভিজিটে আসবে, রাত বিরাতেও আসতে পারে, চিন্তা করবেন না। আপাতত এই চেকটা রাখুন, ব্যাংকে জমা করে দেবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আমাদের কাছে আছে, ওখানে প্রতি মাসে 3 তারিখ 50,000 টাকা জমা পড়বে। দেখবেন এদের স্বাভাবিক বেড়ে ওঠায় যেন কোনো অসুবিধা না হয়। প্রাইমারিলি এখানে এরা কয়েক মাস থাকুক, তারপর পড়াশোনার জন্য কলকাতা বা অন্য কোথাও শিফট করতে পারেন। কৃষ্ণকান্ত দেখল তার হাতে 1 লক্ষ টাকার একটা চেক। সেটা এসেছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। চেকে সই করেছেন প্রধানমন্ত্রী হরভজন সিং। ওরে বাবা! লোকটা গাড়িতে ওঠার আগে বলল, প্রাইম মিনিস্টার্স অফিসের যে কেউ চেকে সই করতে পারত, কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার সই করেছেন এটাই বোঝাতে যে এদেরকে আমরা কি চোখে দেখি। এরা কি এমন কাণ্ড করেছে যে খোদ প্রধানমন্ত্রী দেখভালের দায়িত্ব নিচ্ছেন? সব জিনিস জানতে নেই। গিন্নি, আমাদের ছেলেটা অকালে মারা যাওয়ার পরে কত কান্নাকাটি করতে। দেখো, কেন্দ্রীয় সরকার তোমাকে দুটো বাচ্চা দিল। ছি 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 ছি, কথার কি ছিরি? আমার কি হবে? কি আবার হবে? আমাদের সঙ্গে থাকবি, কলেজ যাবি, লেখাপড়া করে মানুষ হবি, আর কি চাই? মানুষ যদি নাও হতে পারি, অমানুষ হব না। এতক্ষণ আপনি শুনছিলেন ডক্টর ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। প্রথমার চরিত্রে শ্রোতা, রকি চৌধুরীর ভূমিকায় শান্তম, ডক্টর মেঘনাদ লাহিড়ির চরিত্রে দীপঙ্কর, বালাজির ভূমিকায় মলয়, গণেশের চরিত্রে প্রদীপ্ত, সিন্টুর ভূমিকায় অপূর্ব, ডক্টর লুসি লাহিড়ি এবং তনয়া মিত্রের চরিত্রে সুনিতা, উমা এবং সুজাতার ভূমিকায় সঙ্গীতা, যশোধরার চরিত্রে মধুশ্রী, নসিম গ্রিনবার্গের ভূমিকায় সায়ন, কৃষ্ণকান্তের চরিত্রে শঙ্কর, ষষ্ঠীর ভূমিকায় স্নেহাদ্রি, ড্রাইভার এবং অন্যান্য চরিত্রে সৌরভ, রাজু মণ্ডল এবং পাম্মি সিংয়ের ভূমিকায় শুভদীপ, রিনা সবজিওয়ালি এবং তাতিয়ানার চরিত্রে মধুরা, মায়া মালিকের ভূমিকায় অপরাজিতা, জিয়া চৌধুরীর চরিত্রে রীতি, ডক্টর আমান মালিক এবং সাংবাদিকের ভূমিকায় শুভ্রকমল,
প্রাইম মিনিস্টার হরভজনের চরিত্রে সুব্রত, প্রেসিডেন্ট অরুণ চ্যাটার্জির ভূমিকায় দীপক, ডিফেন্স মিনিস্টার রাকেশ জৈনের চরিত্রে অরিন্দম, কিয়ারার ভূমিকায় মৌ, এজেন্টের চরিত্রে ইভান। গল্প পাঠে ব্রতদীপ, ইভান, শুভদীপ এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।